উপদেষ্টা নাহিদকে গণধুলাই দিল ছাত্রলীগ। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন বর্তমান শিক্ষার্থীরা এদেরকে আপনার নাহিদকে গণধুলাই দিল কেন? ভিতরে তুমুল মনে করেন ঝগড়া এবং এক পর্যায়ে গণধুলাই দিল নাহিদকে। নাহিদ বলল তথ্য বাবা যে আমাকে মাফ করে দেন। সার্জিস বলছে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে। মনে হয় একটু বাড়াবাড়ি বেশি করতেছে না? আমার তো মনে হয় বাড়াবাড়ি বেশি করতেছে। গাধাতে কিভাবে হাল চাষ হয় বলেন? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। দর্শক শ্রোতা, বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পেতে চলেছেন। আপনারা তথ্যগুলো জানলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, উপদেষ্টা নাহিদ ইসলাম কঠিনভাবে ফেঁসে যাচ্ছেন, এমনকি ছাত্রলীগ তাকে গণপিটানি দিয়েছে, এমন একটি সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। দর্শক শ্রোতা, সেই ভিডিও ক্লিপ আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তো বেশি কথা না বলে আমরা ভিডিও ক্লিপে চলে যাই, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। উপদেষ্টা নাহিদ ইসলামকে গণধোলাই দিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে। দেখতে পাচ্ছেন। আচ্ছা শুনেন, আর দেখতে হবে না ভাই, একটা কথা আছে কি জানেন, যে তুমি যা করবা সেটা তুমি অবশ্যই পরে ফেরত পাবা। এটা আমাদের বাংলা একটা কথা আছে, বুঝেন নাই? বর্তমান শিক্ষার্থীরা এদেরকে আপনার নাহিদকে গণধুলাই দিল কেন? সেটি হচ্ছে আপনার আমাদের বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আছে তারা কি বলছিল যে কোঠা না মেধা কিংবা সংস্কার, সংস্কার এই জায়গাটাই হচ্ছে মনে করেন সমস্যা। তারা বর্তমান আপনার বড় বড় গাড়ি, দামি দামি মনে করেন আপনার বাড়ি, তারপর আপনার বিলাসিতা তো আছেই, একের পর এক মনে করেন প্রতিনিয়ত তারা ভোগ করতেছে। আপনার বিপরীতে সাধারণ যে শিক্ষার্থী আছে এদের দিকে এরা তাকাচ্ছে না। বর্তমান এই সাধারণ শিক্ষার্থী আর হচ্ছে আপনার সমন্বয়ক আর হচ্ছে উপদেষ্টা, এদের ভিতরে তুমুল মনে করেন ঝগড়া এবং এক পর্যায়ে গণধুলাই দিল নাহিদকে। নাহিদ বলল তথ্য বাবা যে আমাকে মাফ করে দেন, আমাকে মাফ করে দেন। কেন এখন তুমি মাফ চাবে? কেন কেন মাফ চাও? দামি দামি গাড়ি উঠো, সমস্যা কি? তোমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে আসছো, তাই না? কোঠা না মেধা, তো মেধা থেকে তাহলে কোন কোঠার মাধ্যমে সরকার হইলা? টোটালি তো অবৈধ। বর্তমানে সাধারণ শিক্ষার্থীদের কথা এটা, সাধারণ শিক্ষার্থীদের কথা এটা, বুঝতে পারছেন? এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা এই যেই কটা নাকি বর্তমানে বৈশা রয়েছে সব কটা অবৈধ। আর শেখ হাসিনাকে বলে কি স্বৈরাচার, শেখ হাসিনাকে বলে অবৈধ। তাহলে আপনারা ভাই আমাদের বাংলাদেশের কোন সংবিধানের মাধ্যমে আপনারা বৈধ হইলেন বলেন তো? আমাদের বাংলাদেশের কোন সংবিধানের লাইনে এই লাইনটা আছে যে অন্তর্বর্তীকালে সরকার যে বা যারা আসবে যদি সংবিধানে নাও থাকে তারপরে তারা অবৈধ? এই ধরনের কোনো এক্সট্রা কোনো লাইন কি আছে যে যদি এই ধরনের কোনো আন্দোলন হয় এইটার কথা চিন্তা করে কি এক্সট্রা কোনো লাইন আমাদের বাংলাদেশের সংবিধানে কি লেখা আছে? আমার প্রশ্ন। কাজেই বর্তমান এই অন্তর্বর্তীকালের সরকার কিংবা এদের উপদেষ্টা যে বা যারা আছে এদের প্রতি বাংলাদেশের সাধারণ জনগণ থেকে শুরু করে প্রতিটি মানুষ এদের প্রতি মনে করেন ক্ষিপ্ত। এবং আজকে নাহিদকে গণধুলাই দিল, গণধুলাই। একদম ঠিকই আছে, একদম পারফেক্ট। আপনি আরো খাবেন, সামনে আপনি আরো খাবেন। কেন খাবেন জানেন? কারণ হচ্ছে স্বাধীনতা, বুঝতে পারছেন? কারণ আপনারা তো বর্তমান স্বাধীনতাকে রিসেট বাটন মারতেছেন, মুক্তিযোদ্ধাদের ধরে ধরে আপনারা অপমান করতেছেন। অপমান, জুতার মালা দেন, এইটা দেন সেটা দেন, শুধু এটাই না, কয়েকদিন পরে বিএনপির কাছে খাবেন, বিএনপির কাছে একদম উত্তম বুদ্ধম খাবেন। কেন খাবেন জানেন? কারণ বিএনপি হচ্ছে বহু দলে আপনার গণতন্ত্রকে বিশ্বাস করে, কিন্তু আপনারা সেটা বিশ্বাস করেন না। আপনারা বিশ্বাস করেন রাজতন্ত্র। কিসের গণতন্ত্র? আপনারা গণতন্ত্র মনতন্ত্র মানেন না। আপনাদের ভিতরে শুধু একটাই তন্ত্র, সেটা হচ্ছে কি জানেন? রাজতন্ত্র, রাজতন্ত্র। আপনারা কোনো গণতন্ত্রে বিশ্বাস করেন না, কারণ আপনারা আসছেন গণতন্ত্রকে গলা টিপে হত্যা করার জন্য। এটাই হচ্ছে আপনাদের সবচেয়ে বড় পরিকল্পনা। কারণ এটা যদি নাই হইতো কোনোদিনও মুক্তিযোদ্ধাকে গলার ভিতরে জুতার মালা দিতে পারতেন না, বুঝতে পারছেন? জুতার মালা দিতে পারতেন না, এবং জুতার মালা দিলেনি যেখানে বাংলাদেশের বর্তমান মানুষ খেতে পারে না, এবং যারা নাকি এই আন্দোলনে গুলি খেয়েছে, জীবন দিছে, এদের পরিবারকে আপনারা দেখতেছেন না। আর অন্যদিকে পাকিস্তান থেকে 3.5 থেকে 4 কোটি টাকা দিয়ে আপনারা শিল্পী আনতে পারেন। তাহলে আপনারা কত বড় স্বৈরাচারী করতেছেন? আপনারা তো সবচেয়ে বড় স্বৈরাচার। আপনারা কি স্বৈরাচার না? আপনারা কোন জনগণের ভোটের মাধ্যমে বসছেন ভাই? আমাদের বাংলাদেশের সংবিধানে কি আছে? নাই। তাহলে আমাদের বাংলাদেশের কোন দল কি আপনাদেরকে বসাইছে? বসাই নাই। তাহলে আপনাদেরকে কোন জনগণ ভোট দিছে? আওয়ামী জনগণ, বিএনপির জনগণ, জামায়াতে ইসলামী জনগণ? কোন জনগণ? হ্যাঁ, আপনাদেরকে জামায়াতে ইসলাম, জামাত শিবির এরা হয়তো বা দিয়ে পারে, কিন্তু বাংলাদেশে তো সবচেয়ে বড় দল তো ভাই দুইটাই, আওয়ামী লীগ আর বিএনপি। এরা কি আপনাদেরকে বসাইছে? বসাই নাই। তাহলে বর্তমানে সাধারণ জনগণের কাছে কিংবা সাধারণ শিক্ষার্থীদের কাছে আপনাদের নিজেদের ভিতরেই মনে করেন কামড়া কামড়ি মারামারি লাগছে। এবার সামলান, ঠেলা সামলান, বুঝলেন নাই? পাপ কোনোদিন বাপেরও ছাড়ে না, বুঝতে পারছেন? একদম উচিত শিক্ষা হয়েছে, একদম উচিত শিক্ষা হয়েছে। আপনার খুশি হয়েছি। দর্শক বন্ধুরা, বাকিটা আপনাদের ব্যক্তিগত মত। ভারতে বসে বসে শেখ হাসিনা বাংলাদেশকে নিয়ে নানান ধরনের ষড়যন্ত্র করছেন, এমনটা দাবি হচ্ছে সরকারে অবস্থিত যারা আছেন। তো তাদের এই বক্তব্যগুলা স্বাভাবিকভাবে তাদের জন্য শেখ হাসিনা একটা আতঙ্কের নাম। ইভেন স্বপনে, শয়নে, জাগরণে কোথাও না কোথাও আওয়ামী লীগ
শেখ হাসিনা, যুবলীগ, ছাত্রলীগ এই শব্দগুলো তাদের জন্য একটা টেনশনের কারণে হয়ে থাকে। ইভেন এই মুহূর্তে সারা বাংলাদেশে যা ঘটছে, একটা জিনিস তৈরি হচ্ছে, যে কোনো ঘটনা ঘটলে এটা নামের শেষে লীগ জোড়া দেওয়া হচ্ছে। অবশেষে বলা হচ্ছে যে প্রশাসন লীগ অথবা আমলা লীগ আজকে এই ঘটনাটা ঘটিয়েছে। আপনারা সকলে জানেন যে সচিবালয়ে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এটাকে মোটামুটি সবাই বলছে যেটা পরিকল্পিত, কেউ কেউ বলছেন যে রিমোট কন্ট্রোলের মাধ্যমে এই 8 তলা বা 6, 7, 8 তলার মধ্যে এই ধরনের বিস্ফোরণ ঘটানো হয়েছে এবং এতে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলোর এখানে অফিস ছিল সেগুলো কিন্তু জলে পড়ে ছারখার হয়ে গেছে। কেউ কেউ বলছেন যে দুদক নানান ধরনের ইনভেস্টিগেশন করছে এবং কি বিভিন্ন চলমান প্রকল্প বা অতীতের প্রকল্পগুলো নিয়ে যখন নানান ধরনের তথ্য উপাত্ত ঘাটাঘাটি করা হচ্ছে, তো এই মন্ত্রণালয়গুলোতে থাকা এই নথিগুলো আওয়ামী লীগের জন্য বিস্ফোরা হইতো, সেই কারণে পরিকল্পিতভাবে তারা এই ঘটনা ঘটাইছে বলে দাবি আপনার উপদেষ্টাদের মধ্য থেকেও, এবং এটা নিয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এখনো ফাইনালি বলা যাচ্ছে না, তবে দিন শেষে আমলা লীগ অথবা প্রশাসন লীগের নাম এখানে জুড়ে দেওয়ার চেষ্টা চলছে। বলা হচ্ছে যে হাসিনার দালালেরা নানা অপকর্মের ফাইলগুলো পুড়িয়ে দিয়েছে। আর এই কথা কে বলছে? বরাবরই খুবই সোচ্চার একসময় ছাত্রলীগের কঠোর কর্মী, বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, বাট এই মুহূর্তে সবকিছু উল্টা। সার্জিস বলছে সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিয়েছে। জাতীয় নাগরিক কমিটিতে এই মুহূর্তে মুখ্য সংগঠক রূপে সার্জিস বলছেন, আমলাতন্ত্র এবং প্রশাসনে যেসব চাটার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে তাদের শেকড় থেকে উপরে ফেলতে হবে। তিনি তার ভেরিফাইড ফেসবুক পোস্টে মন্তব্যের যেটা লিখছেন যে বিগত 16 বছর আওয়ামী লীগের যারা চাটার দল ছিল তাদের মধ্যে অন্যতম একটা অংশ হচ্ছে আমলারা। তাদের উপর ভর করেই শেখ হাসিনা এই দেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিলেন। তিনি আরও বলছেন, যখনই বিপ্লবীরা অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা কি বলা হয় যে হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে প্রশাসনে ঘাপটি মেরে থাকা আপনার চাটার দলকে শেকড় থেকে উপরে ফেলতে হবে, সাবধান করার আর সময় নাই। তবে আওয়ামী লীগ বলছে ভিন্ন কথা। আওয়ামী লীগ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এ নিয়ে একটা মন্তব্য করেছেন, এটা অনেকে দেখেছেন আপনারা। ভিপি নূর বলছেন এটা শতভাগ পরিকল্পিত একটা কর্মকাণ্ড। তো এই পরিকল্পনা কে করবে? এই মুহূর্তে সচিবালয়ে আগুন দেওয়ার কাজ কার লাগবে? এর মাঝখানে একটা রহস্যজনক ঘটনা হচ্ছে, সেখানে 8 তলাতে একটা কুকুরের মানে পোড়া দেহ, মরদেহ পাওয়া গেছে। এটা নিয়ে আবার আপনার ইনভেস্টিগেশন চলছে। তো সকল কিছু মিলিয়ে এখন এই দেশে যাই ঘটে সব কিছুর মধ্যেই বিভিন্ন ফ্ল্যাটে বা বিভিন্ন ফর্মে বরাবরই আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে। কিন্তু আওয়ামী লীগ বলছে যে ইউনূস সরকার তারা পরিকল্পিতভাবে এই মন্ত্রণালয়গুলোর নথিগুলো পুড়িয়ে দিয়েছে। কেন? তাদের বক্তব্য যে আওয়ামী লীগ সরকারের বিভিন্ন এমপি মন্ত্রীদেরকে ফাঁসানোর জন্য এই এভিডেন্সগুলো থাকলে এটা সম্ভব হইতো না, যার কারণে সরকার পরিকল্পনা করে আসলে এই ঘটনাটা ঘটাইছে। অপরদিকে উপদেষ্টা আসিফ তিনি বলছেন যে কঠোর হুঁশিয়ারি, যারা আমাদের এই সরকারকে অস্থিতিশীল করতে চায় তাদের কিন্তু কাউকে এক বিন্দু ছাড় দেওয়া হবে না। তো কারা? অলরেডি জনপ্রশাসন কর্তৃক আমাদের এই প্রশাসনের মধ্যে সংস্কার চলমান আছে। আর এ নিয়ে আবার প্রশাসনের যারা ক্যাডার অফিসাররা আছেন তারা কিন্তু এই সংস্কার কমিটির মধ্যে যারা আছেন সবার পদত্যাগ চেয়েছেন। ইভেন এটা নিয়েও নানান আলোচনা সমালোচনা চলছে, পাশাপাশি প্রতিবাদ, সেমিনার, তাদের জায়গা থেকে ব্রিফিং সব কিছু চলছে। তবে আসলে মূল ঘটনায় কারা সেটা হয়তো ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে। তবে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে ইনভেস্টিগেশন করা লাগবে না, দিন শেষে এখানে আওয়ামী লীগের নামে আসবে এবং এই মুহূর্তে আমলাদের মধ্যে বা প্রশাসনে থাকা, সচিবালয়ে থাকা আওয়ামীপন্থী যারা অতীতে ছিলেন তারাই এই ঘটনার মধ্যে কানেক্টেড হয়ে যাবেন। সুতরাং তদন্ত কমিশন করার সময় নষ্ট করা লাভ নাই, দিন শেষে আমাদের উপরে দোষ আসবে। এরকম নানান বক্তব্য, পাল্টা বক্তব্য আছে, বাট কোনো কিছুই আসলে পজিটিভ না যা ঘটছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সামান্য একটু বাড়াবাড়ি বেশি করতেছে না? আমার তো মনে হয় বাড়াবাড়ি বেশি করতেছে। গাধাতে কিভাবে হাল চাষ হয় বলেন? একটা রাষ্ট্র চালানো কি 4টা খানি কথা যে একটা রাষ্ট্র চালাবেন আপনি? হ্যাঁ, এই শেখ হাসিনা একটা কথা বলতো, বাংলাদেশে যেখানে যা ঘটতো সব দোষ বিএনপি জামাতের। ওই রানা প্লাজা ভেঙে পড়লো, সেটাও বিএনপি জামাতের লোকজন মানে ধাক্কা দিয়ে নাকি ফেলে দিছিল, এই কথাও বলছিল। আপনারা জানেন শেখ হাসিনা তো দোষ দিছেই সারা জীবন, 15.5 বছরে বিএনপি জামাতের। এখন নতুন করে দোষ দেওয়ার লোক বের হয়ে গেছে, বিএনপি জামাতের দোষ খোঁজার লোক বের হয়ে গেছে। দেখেন, আপনার যদি একটা কাজ করার ইচ্ছা থাকে তাহলে আপনি অজুহাত খুঁজবেন না। যদি আপনার কাজ করার ইচ্ছা না থাকে, আপনি যদি ব্যর্থ হন, আপনি বিভিন্নভাবে অজুহাত দেখাবেন। দেখাবেন না? সেটা তো দেখায়, সেটা তো দেখাইতেছে আমাদের উপদেষ্টারা। একটা কথা আছে না, কে কি বললো না বললো চিন্তা করার কোনো দরকার নাই, তুমি তোমার কাজে ব্যস্ত হয়ে যাও, তুমি তোমার কাজ করো। কে কি বললো না বললো এটা শোনা লাগবে না, ওইটা কান দিলে কান দেওয়া লাগবে না, বলে না? আমরাও বলি, তোমরা যদি ভাই এতই ভালো হও তাহলে বাংলাদেশে কোন রাজনৈতিক দল কি করলো না করলো তোমরা তোমাদের মতো কাজ করো। তোমরা ব্যর্থ হয়ে শব্দ চাপাইতেছো বিএনপি জামাতের উপর। তোমরা সংস্কার করতে পারতেছো না, বলতেছো যে বিএনপি জামাত নির্বাচন চাচ্ছে এই জন্য তারা সংস্কার করতে পারতেছে না। ভাইরে, তুমি বিএনপি জামাত তোমার আন্দোলন করছে, রাস্তা ঘেরাও করছে, মিছিল করছে, হরতাল করছে, যে তোমার কাজে বাধা দিচ্ছে? তারা তো কিচ্ছু করে না, তারা চাচ্ছে তোমার সংস্কার করো। তোমরা সংস্কারও করবা না, দোষটা বিএনপি জামাতের উপর চাপাই দিবা, রাজনৈতিক দলের উপর চাপাই দিবা। রাজনৈতিক দল নির্বাচন চাচ্ছে এই জন্য তোমরা সংস্কার করতে পারতেছো না, অজুহাত দেওয়া বাদ দাও।
অজুহাত দেওয়া বাদ দাও, পাকনামি সব জায়গায় চলে না। এটা দেশ, দেশ নিয়ে ছেলে খেলা চলে না। চাইলে আর হয়ে গেল হাতের মোয়া, হাতের মোয়া না। তোমরা হাতের মোয়া মনে করতেছো দেশটাকে, দেশটা হাতের মোয়া না। তোমরা অজুহাত দেখায়ও না, তোমরা সংস্কার করো। বিএনপি 1 বছর না 10 বছর ওয়েট করবে। তোমরা কি করতে পারতেছো? হ্যাঁ, তোমরা কি করতে পারতেছো তুমি দেখাও। তোমরা রাষ্ট্রের দায়িত্ব আছে, আওয়ামী লীগের কার বিচারটা ঠিক মতো হয়েছে, গ্রেপ্তার হয়েছে কি? এই যে প্রথম কদিন গরমে গরমে কিছু আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার করে এখন ঠান্ডা হয়ে গেছে, ছাত্রলীগের নিষিদ্ধ করে সব ছাত্রলীগের বিচার শেষ। ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, ছাত্রলীগের নেতা তুমি ধরে বিচার করতেছো না কেন? হ্যাঁ, আবার দেয়ালে দেয়ালে জয় বাংলা লিখতেছে। ফাজলিমি ভাই কইরো না, বুঝছো? তোমাদের রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে, দায়িত্ব ঠিক মতো পালন করো। তোমরা নিজেদের ব্যর্থতা নিজেদের উপর চাপাও, জনগণের উপর চাপাও না, রাজনৈতিক দলের উপর চাপাও না। নিজেরা স্বীকার করো তোমরা ব্যর্থ। কেন বিএনপি জামাতের দোষ দিচ্ছ? বিএনপি জামাত তো নির্বাচনের জন্য একদিনও মিছিল করে নাই, একজনও সমাবেশ করে নাই যে নির্বাচন দিতেই হবে। তারপরে কেন বিএনপি জামাতের কথা বলতেছে? বিএনপি জামাত নির্বাচন চাচ্ছে, এজন্য সংস্কার হচ্ছে না। বাংলাদেশের মানুষ এখন আর বোকা না, কোনোদিনও বোকা ছিল না। শেখ হাসিনা বোকা বানায় রাখছিল, শেখ হাসিনা কাউকে কথা বলতে দেয় নাই। এখন বাংলাদেশের মানুষ কথা বলতে পারতেছে। বাংলাদেশের মানুষকে যে কোনো কিছু বুঝাইলে বাংলাদেশের মানুষ বুঝবে না। বাংলাদেশের মানুষ কিন্তু বুঝে কোনটা সঠিক আর কোনটা ভুল। তো আপনারা যেটা বলতেছেন, ওই মঞ্চের থেকে ভাষণ দিয়ে দিচ্ছেন বিএনপি জামাতের জন্য সংস্কার করতে পারতেছেন না, হ্যান করতে পারতেছেন না, ত্যান করতে পারতেছেন না। বাংলাদেশের জনগণ ভালো করে বুঝে যে আপনারা কি করতে পারতেছেন। আপনারা শুধু চেয়ারটাই গরম করতে পারতেছেন, তাছাড়া কিচ্ছু না। রাষ্ট্র চালানো এত সোজা না। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চল্যকর তথ্য, বিস্তারিত ইনফরমেশন। বর্তমানে দেশের পরিস্থিতি কেমন আপনারা বিস্তারিত প্রতিবেদনে দেখতে পারলেন। সেই সাথে উপদেষ্টা নাহিদ ইসলাম, তাকে নিয়ে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওতে জানতে পারলেন। দর্শক শ্রোতা, বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না, যে কোনো সময় যে কোনো ঘটনা ঘটতে পারে। এই পরিস্থিতি নিয়ে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান কঠিনভাবে রেগে আছেন, যে কোনো সময় নতুন কোনো ঘোষণা দিতে পারেন তিনি। যাই হোক, আজকের এই ভিডিওতে অনেক তথ্য পেলেন, বিস্তারিত ইনফরমেশন পেলেন বর্তমান দেশের পরিবেশ নিয়ে। তো এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের ব্যক্তিগত গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন। ভিডিওর সঙ্গে সম্পূর্ণ আকার থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।